হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাইফুর রহমান জুবার। তো চলে আসলাম নতুন আরো একটা লাইভ ক্লাসে এবং তোমরা দেখতে পাচ্ছ যে আজকের ক্লাসটি হবে পরিণতি প্রথম পত্রের প্রথম অধ্যায় এবং তৃতীয় অধ্যায়। যেহেতু তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো ভাইয়া প্রথম দিকের ক্লাসগুলো আমরা পাইনি, সেই ধারাবাহিকতায় আমরা আবারও কিন্তু প্রথম পত্র এবং তৃতীয় অধ্যায়ের ক্লাসটি নিয়ে এসেছি, যাতে করে তোমরা প্রথম এবং তৃতীয় অধ্যায় থেকে দুইটা সৃজনশীল এবং 6 থেকে 7 নাম্বার এমসিকিউ তোমরা কমন পেতে পারো ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসটি হবে খুবই শর্ট এবং খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো তোমরা কারা কারা আমার সাথে যুক্ত আছো সবাই একটু জানিয়ে দাও, কারা কারা যুক্ত আছো। ওকে, এসএসসি 25 এবং 26 ব্যাচ অধ্যায় 1 এবং তৃতীয় অধ্যায়, ঠিক আছে? সো এখানে আমরা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানবো, যেখানে মানে যেই তথ্যগুলো না জেনে গেলেই নয়, এবং সৃজনশীলের জন্য প্লাস এমসিকিউর জন্য যে তথ্যগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ওকে, দেখতে পাচ্ছ অনেকেই আমার সাথে যুক্ত হয়ে গেছো। আচ্ছা, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম মাইশা মৌ, মেঘলা আহমেদ, শর্মি আফসা, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। তো চলো আমরা ক্লাসটি শুরু করি। তো প্রথমেই দেখো, প্রথম পত্রের প্রথম অধ্যায়টা আমরা দেখি, জাতি রাষ্ট্রের আদি রূপ কোনটি? খুবই খুবই সহজ একটি প্রশ্ন, এবং হচ্ছে প্রথম অধ্যায় মানেই সহজ একটা অধ্যায়, তাই না? আমরা সবাই জানি যে প্রথম অধ্যায়টা খুবই খুবই সহজ, এবং এখানে আমরা বুঝাই যাই যে যদি বলা হয় যে নাগরিকতা বিষয়ক একটা বিষয়, তাহলে এটা অবভিয়াসলি এটা পরিণতি হবে, পরিণতি সুশাসন। এবং এখানে পরিণতির বিভিন্ন দিক, আন্তর্জাতিক দিক, জাতীয় দিক, এবং হচ্ছে স্থানীয় দিক, সকল কিছু নিয়ে আলোচনা করা হয়। এবং পরিণতি মেনলি নাগরিকতা বিষয়ক একটি বিজ্ঞান, তাই তো? তো এখানে হচ্ছে তোমার সেই প্রাচীন যুগ থেকে শুরু করে একটি পরিবার থেকে কিভাবে একটি রাষ্ট্রের উদ্ভব, সেটা জাতি রাষ্ট্র কিভাবে প্রথমে ছিল নগর রাষ্ট্র, তারপর কিভাবে সেটা জাতি রাষ্ট্রে আসলো, এই সকল কিছুই কিন্তু আলোচনা হচ্ছে পরিণতিতে। পরিণতিতে বলা আছে আমার রাষ্ট্রের প্রতি কর্তব্য কি, রাষ্ট্রের কাছে আমার অধিকার কি, একজন নাগরিক হিসেবে আমার কি কি, এই রাষ্ট্রে আমি কি কি পাওনা এবং কি কি দেনা, এবং এই রাষ্ট্রে আমি কি কি কার্যাবলী করতে পারবো এবং কিভাবে করব, সবকিছু নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে এই পরিণতিতে। তাহলে একটু বলো তো, জাতি রাষ্ট্রের আদিরূপ কোনটি? তার মানে আমরা বলতে পারি বর্তমানে যেই কনসেপ্টটা চলতেছে সেটা হচ্ছে জাতি রাষ্ট্র, কিন্তু সেই জাতি রাষ্ট্রের আগে কি ছিল? ওকে, নির্ঝন সরকার এনজিআর বলছে একে ডি নগর রাষ্ট্র। সঞ্জিদ আহমেদ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বন্ধুদেরকে মেনশন করে দাও আর ক্লাসটা শেয়ার করে দাও যাতে করে সবাই চলে আসতে পারে। ওকে, রুদ্র বলছে ডি, সুমন, রুদ্রি ডি, সোমেন বাবু বলছে ডি, ওয়ালাইকুম আসসালাম তৌফিক। আচ্ছা, হ্যাঁ, তো তোমরা যারা অ্যান্সার দিছো, আচ্ছা তাহলে ডি বলছো। দেখো, জাতি রাষ্ট্র এবং নগর রাষ্ট্র, তাই তো? তোমরা কেউ বলছো জাতি রাষ্ট্র, কেউ বলছো নগর রাষ্ট্র, মানে হচ্ছে জাতি রাষ্ট্র নগর রাষ্ট্র থেকে আসছে। তো দেখো, এখন তোমাকে একটু এই কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে যে অ্যাকচুয়ালি নগর রাষ্ট্রটা কি। আমি যদি খুব সংক্ষেপে বলি, নগর রাষ্ট্র প্রাচীন গ্রিসে প্রথমত আমরা যেই দেশটার নাম জানবো সেটা হচ্ছে প্রাচীন গ্রিস। নাম কি? প্রাচীন গ্রিস। প্রাচীন গ্রিস, সেই গ্রিসে দুইটা শহরের নাম সব সময় আসে, সেটা হচ্ছে অ্যাথেন্স এবং স্পার্টা। অ্যাথেন্স এবং হচ্ছে স্পার্টা, এই দুইটা নগর রাষ্ট্র তখন কিন্তু রাষ্ট্র ছিল। নগর রাষ্ট্র, দেখো গ্রিস তখন আলাদাভাবে কোন রাষ্ট্র, মানে হচ্ছে এইটার মধ্যেই যে এগুলো এমন না, তখন সবগুলো আলাদা আলাদা রাষ্ট্র ছিল, ঠিক আছে? তখন ওই জাতিভিত্তিক কোন রাষ্ট্র ছিল না। তখন ধরো এথেন্সে মনে করো 1 লাখ মানুষ বাস করে, তারা সবাই মিলে একটা, ওই শহরটাই একটা রাষ্ট্র। তারপর স্পার্টায় মনে করো 50,000 মানুষ বাস করে, তারা সবাই মিলে একটা রাষ্ট্র। এবং এখানে সবাই সরাসরি শাসন কাজে ব্যবহার হতো, মানে সবাই সরাসরি শাসন কাজে নিজেরা অংশগ্রহণ করত। তারপরে ধীরে ধীরে যখন দেখলো মানুষ, না আমাদের তো সবার আসলে শাসন কাজে অন্তর্ভুক্ত হওয়ার দরকার নেই, তাহলে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে তোমার যেটা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রতে চলে যেতে পারি। তাহলে এখন কথা আসবে, ভাইয়া প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রটা আসলে কি? প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র হচ্ছে এই যে বর্তমানে বাংলাদেশে যেই কনসেপ্টটা আমরা দেখতে পাচ্ছি, বা বাংলাদেশে বর্তমানে যেটা প্রচলিত আছে, যেমন আমার এলাকা থেকে আমি একজন
একজনকে ভোট দিব এবং যে সবচেয়ে বেশি ভোট পাবে তিনি হচ্ছেন সে এলাকার এমপি বা মেম্বার অফ পার্লামেন্ট হবে এবং তিনি জাতীয় সংসদে গিয়ে আমার ওই এলাকার কথা বলবে এবং এলাকায় কি দরকার, এলাকা কি চায়, এলাকার সম্পর্কে সকল বা এলাকার অভিভাবক তিনি হবেন। এটা হচ্ছে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র এবং হচ্ছে বর্তমানে যেটা চলতেছে সেটা হচ্ছে জাতি রাষ্ট্র। যেমন আমরা বাঙালি জাতির একটা রাষ্ট্র, ঠিক আছে, বাট যদিও সেখানে হচ্ছে প্রত্যেকটা দেশে একটা বড় জাতি থাকে, একটা হচ্ছে বৃহত্তর গোষ্ঠী থাকে এবং তাদের সাথে বিভিন্ন ছোট ছোট গোষ্ঠী থাকে, যেমন যাদেরকে আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠী বলে থাকি, ঠিক আছে। তো যাই হোক, বর্তমানে হচ্ছে জাতি রাষ্ট্র আর প্রাচীন গ্রিসে ছিল নগর রাষ্ট্র। তাহলে বুঝতে পারছো যে জাতি রাষ্ট্রের আদিরূপ হচ্ছে নগর রাষ্ট্র। ওকে, তাহলে আশা করি সবার কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এবার চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। নিচের কোনটি নগর রাষ্ট্রের উদাহরণ? তাহলে এইবার একটু বলে ফেলো তো, আমি মাত্রই কিন্তু বলে এসেছি, তোমরা সবাই একটু অ্যান্সার করে ফেলো। আমি এখন তোমাদেরকে একটু টেস্ট করাবো যে তোমরা আসলে কতটা আমার কথাটা ভালো করে শুনেছো, ঠিক আছে। ওকে, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। হ্যাঁ, জেনিয়া ফাহমিদা আপু, তোমাকে খুবই ধন্যবাদ, তুমি অলরেডি অনেককে মেনশন করে দিয়েছো। আচ্ছা, হ্যাঁ, তো তোমরা যারা ঠিক এভাবেই যারা এসএসসি 25 আছো, যারা এসএসসি 25 তোমাদের জন্য ঠিক এভাবেই কিন্তু আমরা প্রতিনিয়ত ফ্রি ক্লাস নিয়ে থাকছি। তোমরা চাইলে আমাদের ফ্রি ক্লাসগুলো করতে পারো। আর এসএসসি 26 যারা, তোমাদের জন্য আমাদের একটি কামব্যাক কোর্স রয়েছে যেখানে বাংলা, ইংরেজি, আইসিটি, পরিণীতি, ইতিহাস সকল সাবজেক্টের আমরা হচ্ছে একদম ধীরে ধীরে সকল ক্লাস তোমরা পাবা, একদম অধ্যায় ভিত্তিক সকল ক্লাস পাবা। তোমরা চাইলে এডুকেশন পেজে নক দিয়ে ভর্তি হয়ে যেতে পারো, এসএসসি 26 কামব্যাক কোর্স, ঠিক আছে। ওকে, সি সবাই বলতেছে গ। তাহলে কে কি বললো দেখি তো। মাহিবা রহমান বলছে সি প্রাচীন গ্রিস। মোহাম্মদ শাহিন বলছে প্রাচীন গ্রিস। শর্মি আফসা বলছে প্রাচীন গ্রিস। ওকে, চোখ বোরা স্বপ্ন বলছে প্রাচীন গ্রিস। ওকে, তাহলে এটা বুঝতেই পারতেছো যে এটা হবে প্রাচীন গ্রিস এবং হচ্ছে নগরগুলোর নাম উল্লেখ করা থাকলে হবে অ্যাথেন্স অথবা স্পার্টা। ওকে, আচ্ছা, তাহলে চলো, এই প্রাচীন গ্রিসেই কিন্তু তোমার গণতন্ত্র একটা পুরনো গণতন্ত্র ছিল, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো, রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কাকে? রাষ্ট্রবিজ্ঞানের জনক, এটা তুমি এখন থেকে শুরু করে একদম ভার্সিটি এডমিশন পর্যন্ত সর্বত্রই এই প্রশ্নটা পেয়ে থাকবে, ঠিক আছে। রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়? সবাই একটু অ্যান্সার করে দাও, তারপরে আমি তোমাদেরকে খুব দারুণ একটা জিনিস বলবো, ঠিক আছে। তো সবাই অ্যান্সার করে দিয়ে ফেলো। রিভিশন কোর্সে ভর্তি হচ্ছে সবাই? আচ্ছা, সবাই, হ্যাঁ, যারা এখনো ভাইয়া ভূগোল ক্লাস কি হবে না, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো ভূগোল ক্লাস দেওয়ার জন্য, ঠিক আছে। ওকে, যুক্তিবিদ্যার ক্লাস নিলে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে। শাফায়েত আরাফাত বলছে খ, অর্থাৎ সে বলছে এরিস্টটল। মোহাম্মদ শাহিন বলছে খ এরিস্টটল। আয়েশা সিদ্দিকা বলছে এরিস্টটল। হ্যাঁ, তাহলে তোমরা কিন্তু বুঝে গেছো যে রাষ্ট্রবিজ্ঞান, দেখো রাষ্ট্রবিজ্ঞানটা আসলে কি তোমরা একটু ভালো করে জেনে নিবা যে এই যে রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, ভূগোল, সমাজ বিজ্ঞান, সমাজ কল্যাণ বা এই ধরনের যে সাবজেক্টগুলো আছে এগুলা কিন্তু সবই সোশ্যাল সায়েন্স বা সামাজিক বিজ্ঞান শাখার অন্তর্ভুক্ত। কি? সামাজিক বিজ্ঞান। তোমরা যারা কাদের টার্গেট ঢাকা ইউনিভার্সিটি, আমাকে একটু জানাও তো, তোমাদের কাদের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়, একটু জানাও, বা যে কোনো একটা পাবলিক ইউনিভার্সিটি, কাদের স্বপ্ন একটু জানাও। দেখো, তোমরা যখন ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা তখন এ ইউনিট হচ্ছে বিজ্ঞান, একটু জেনে রাখো। এ ইউনিট হচ্ছে বিজ্ঞান, বি ইউনিট হচ্ছে কলা এবং সামাজিক বিজ্ঞান, কলা এবং এই যে এটা সামাজিক বিজ্ঞান, ঠিক আছে। আর সি ইউনিট হচ্ছে বাণিজ্য বিভাগ, মানে কমার্স, ঠিক আছে। তাহলে আগে ডি ইউনিট ছিল, আগে ঢাকা ইউনিভার্সিটিতে ডি ইউনিট নামে একটা ইউনিট ছিল যেটা শুধু সামাজিক বিজ্ঞান পড়ানো হতো, মানে সামাজিক বিজ্ঞানের সাবজেক্টগুলো ছিল। বর্তমানে সেটা কেটে এখন সেটা বি ইউনিটের সাথে নিয়ে আনা হয়েছে। এখানে কলা, আইন এবং, মানে কলা বলতে বাংলা, ইংরেজি, তারপর হচ্ছে তোমার ইতিহাস, তারপর হচ্ছে তোমার যে ফার্সি, জাপানিজ স্টাডিজ, এই সকল ভাষাভিত্তিক সাবজেক্টগুলো কলা অনুষদের সাবজেক্ট। এবং পাশাপাশি যে সামাজিক বিজ্ঞানে যেটা বললাম যে অর্থনীতি, তারপর হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, রাষ্ট্রবিজ্ঞান, এই যে কিছু ভালো ভালো সাবজেক্ট আছে এগুলো সব সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত, ঠিক আছে। হ্যাঁ, অনেকেই বলতেছো আমার আমার আমার। আচ্ছা, তাসনিম বলছো, মাহিবা রহমান বলছো, নীলিমা জাহান বলছো। আচ্ছা, ঠিক আছে। তো ইনশাআল্লাহ তোমাদের স্বপ্ন পূরণ হবে। তোমরা চাইলে আমাদের সাথে তোমাদের এই স্বপ্ন যাত্রাটা পূরণ করতে পারো। তোমরা চাইলে আমাদের যে ডিউআইসিইউ কোর্স সেটাতে ভর্তি হতে পারো, কারণ প্রতি বছরই প্রায়
300 থেকে 400 স্টুডেন্ট আমাদের এখান থেকে চান্স পায় ঢাকা ইউনিভার্সিটিতে। ঠিক আছে, ওকে। তো দেখো রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কাকে? এরিস্টটলকে। এই এরিস্টটলকে আরো কিছু বলা হয়, আরো কিছু জনক বলা হয়। ও আচ্ছা, যেই কথাটা বলতেছিলাম যে এই যে রাষ্ট্রবিজ্ঞান তোমরা দেখতে পাচ্ছ, এখন তোমরা কোন সাবজেক্টটা পড়ছো? পৌরনীতি, তাই না? এক মিনিট, ওকে। এখন তোমরা যে সাবজেক্টটা পড়ছো সেটা হচ্ছে পৌরনীতি, কিন্তু তোমরা কিন্তু বিশ্ববিদ্যালয়ে গেলে পৌরনীতি নামে কোনো সাবজেক্ট পাবে না। ঠিক আছে, যেমন তোমরা ভূগোল গেলে ভূগোল পাবা, অর্থনীতি গেলে অর্থনীতি সাবজেক্ট পাবা, ইতিহাসে ইতিহাস সাবজেক্ট পাবা, কিন্তু পৌরনীতি নামে কোনো সাবজেক্ট পাবা না। সেই পৌরনীতির মধ্যে যেই সব বিষয়বস্তু বা কন্টেন্ট আছে সেগুলাই গিয়ে তুমি এই রাষ্ট্রবিজ্ঞানে পাবা। অর্থাৎ পৌরনীতির মা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। ঠিক আছে, তোমরা এখন যা পড়তেছো সেই বিষয়বস্তুগুলো আরো বৃহত্তর ভাবে সাজানো হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। ঠিক আছে, বিশ্ববিদ্যালয়ে পৌরনীতি নামে কোনো সাবজেক্ট নাই, পৌরনীতিকে আরো বৃহত্তর ভাবে সাজিয়ে সেটা রাষ্ট্রবিজ্ঞান করা হয়েছে। এই জন্য দেখবা বলা আছে পৌরনীতি এবং রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক সবচেয়ে ঘনিষ্ঠ। ঠিক আছে, দেখবা পৌরনীতি এবং রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক সবচেয়ে ঘনিষ্ঠ। এবং এই রাষ্ট্রবিজ্ঞানের জনককে, রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় এরিস্টটলকে। পাশাপাশি আরো মনে রাখবে যে তাকে আরো কিছু জনক বলা হয়। সেটা কি কি? তাকে যুক্তিবিদ্যার জনক বলা হয়, তাকে যুক্তিবিদ্যার জনক বলা হয়, তাকে জীববিজ্ঞানের বা হচ্ছে তোমরা বলতে পারো উদ্ভিদ বিজ্ঞানের জনক বলা হয়। উদ্ভিদ বিজ্ঞানের বা সরি আমি জীববিজ্ঞানী লিখি, জীববিজ্ঞানের জনক বলা হয়। ঠিক আছে, তাকে আরো কিছু জনক বলা হয়, তার কিছু বইও আছে, তার হচ্ছে বইও আছে, তো এগুলো তোমরা অবশ্যই পড়বা। তার বই, তারপর হচ্ছে তোমরা কি জানো যে আমি যদি তোমাদেরকে একটু একটা জিনিস জানাই যে এই যে তোমরা দেখো এই জিনিসটা তোমাদের খুব কাজে লাগবে, ইস্পাত। ইস্পাত, ইস্পাত কাদেরকে বলা হয় জানো? প্রাচীন গ্রিসের 4 জন বিখ্যাত ব্যক্তি। প্রথমত এসটি আমরা জানবো সক্রেটিস। এসটি কি জানবো? সক্রেটিস। এই সক্রেটিস হচ্ছে শিক্ষা গুরু, তাকে বলা হয় শিক্ষা গুরু। তোমরা যে নো দাই সেলফ নামটা শুনছো, নো দাই সেলফ অর্থাৎ নিজেকে জানো, নো দাই সেলফ নিজেকে জানো। পাশাপাশি ভার্চু ইজ নলেজ, ভার্চু ইজ সদ্গুণী মহৎ, সদ্গুণী জ্ঞান বা মহৎ গুণী জ্ঞান। এই দুটা বিখ্যাত উক্তি এই সক্রেটিসের, এবং তাকে বলা হয় শিক্ষা গুরু। ঠিক আছে, তার নাম সর্বত্র তোমরা শুনবে। তারই ছাত্র ছিলেন প্লেটো, তারই ছাত্র ছিলেন প্লেটো, এবং এই প্লেটোর ছাত্র আবার হচ্ছে এরিস্টটল। প্লেটোর ছাত্র হচ্ছে এরিস্টটল, আবার এরিস্টটলের ছাত্র হচ্ছে বিখ্যাত গ্রিক বীর আলেকজান্ডার, আলেকজান্ডার দ্য গ্রেট, যিনি প্রায় পুরো বিশ্বের প্রায় অর্ধেকের চেয়ে বেশি দখল করে ফেলছিলেন যুদ্ধে গিয়ে, যুদ্ধ করে করে। তিনি কিন্তু আমাদের এই উপমহাদেশে আসছিলেন, কিন্তু গঙ্গারিডার রাজ্যের কাছে এসে তিনি সেজার প্রতাপের কথা শুনে তিনি আবার ফিরে গেছেন, সেখানে যুদ্ধ করে নাই। পরবর্তীতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। যাই হোক, ম্যালেরিয়া রোগে। তো এই যে এই চারজন তোমরা মনে রাখবা, তাদের ধারাবাহিকতা হচ্ছে স্পা, সক্রেটিস, প্লেটো, প্লেটোর পরে এরিস্টটল, মানে সক্রেটিসের ছাত্র ছিলেন প্লেটো, প্লেটোর ছাত্র এরিস্টটল, এরিস্টটলের ছাত্র হচ্ছে আলেকজান্ডার দি গ্রেট। ঠিক আছে, ম্যাসেডোনিয়া রাজ্যের রাজার ছেলে ছিলেন। আচ্ছা, তো এবার আসো রাষ্ট্রবিজ্ঞানের জনক আমরা জানলাম, আরো বিস্তারিত এগুলো সম্পর্কে আমরা জানবো, কোনো সমস্যা নাই। এবার আসো সিভিস ও সিভিটাস শব্দের অর্থ কি, দেখি কে কে পারো। সিভিস ও সিভিটাস শব্দের অর্থ। ভাই আপনাদের সাথে যাত্রা শুরুর জন্য ইতিমধ্যে আমি প্রি এডমিশন ব্যাচে ভর্তি হয়েছি, জিনিয়া ফাহমিদা। ওকে, তুমি অনেক অনেক ধন্যবাদ। এখন হয়তো তোমার কাছে মনে হচ্ছে ভাইয়ার আসলে কেমন পড়াবে, কি পড়াবে, তুমি জাস্ট কিছুদিন পর্যন্ত থাকো। এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের জন্য, পাশাপাশি সি ইউনিটের জন্য, এ ইউনিটের জন্য অনেকটাই আমরা হচ্ছে অনলাইন বা অফলাইন যেখান থেকেই বলো, আমরা সেরা টিচার প্যানেল এবং সেরা কোর্স তোমাদেরকে অফার করছি। একটু জাস্ট তোমার যারা সিনিয়র, যারা ঢাকা ইউনিভার্সিটি বা বিভিন্ন ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, তাদের কাছে শুধু আইডেন্টিফিকেশন সম্পর্কে নামটা জানতে যাবা, দেখবা তারা কি রিভিউ দেয়। তাদের রিভিউ শুনে, তাদের কাছ থেকে তাদের অভিজ্ঞতা শুনে তারপর ভর্তি হবা। কোথাও ভর্তি হওয়ার আগে তাদের যেই প্ল্যাটফর্মে ভর্তি হবা, তাদের প্রাগত বা বিগত ইতিহাস কি, তারা কতটা স্টুডেন্ট হেল্পফুল বা স্টুডেন্টকে সার্ভিস দিতে পেরেছে এই সম্পর্কে জেনে নিবা, এবং বেস্ট টিচার প্যানেল কাদের কাছে সেটা জেনে নিবা। ঠিক আছে, এবং টিচারদের ব্যাকগ্রাউন্ড কি, তারা নিজেরা কোথায় পড়ে সেটা একটু জেনে নিবা। ঠিক আছে, তারপরে বুদ্ধিমানের কাজ হবে কোথাও ভর্তি হওয়া। ঠিক আছে, ওকে। নাগরিক ও নগররাষ্ট্র বলছে রোমানা রিমো, তামিম ইসলাম বলছে গ নাগরিক ও নগররাষ্ট্র। এগুলো তো সহজ এমসিকিউ। হ্যাঁ, তোমার তো খুব বেশি কঠিন আসবে বলে আমার মনে হয় না, এগুলোই তো পরীক্ষায় আসে, তাই না?
এগুলোই তো পরীক্ষায় আসে। ওকে, তাহলে আমরা জেনে গেলাম সিভিস ও সিভিটাস হচ্ছে নাগরিক ও নগর রাষ্ট্র। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে একটু সহজ দিয়ে তোমাদেরকে হচ্ছে আগে ইউজ টু করতেছি, তারপরে আমরা ধীরে ধীরে কঠিন এমসিকিউ দিব। ঠিক আছে, তোমাদের কিছু পরীক্ষা আমি নিব এই এই পরিণতির উপর, সেখানে অনেকগুলো এমসিকিউ থাকবে। এবার আসো, পরিণতি ও সুশাসনের অগ্রযাত্রার কেন্দ্রবিন্দুতে থাকে কে? নাগরিক, সমাজ, ইতিহাস, রাষ্ট্র। সবাইকে অ্যান্সার করে ফেলো। আশা করি সবাই এটা পারবা। আচ্ছা, এটা তোমরা জানবা, এটা হচ্ছে নাগরিক, তাই তো? পরিণতি শাসন অগ্রযাত্রার কেন্দ্রবিন্দু থাকে নাগরিক। এবার আসো তারপরের প্রশ্নটা দেখি। জাতীয় রাষ্ট্র খুবই গুরুত্বপূর্ণ। জাতীয় রাষ্ট্র গড়ে উঠেছে কোন যুগে? প্রাচীন যুগ, মধ্যযুগ, প্রাক মধ্যযুগ, আধুনিক যুগ। জাতীয় রাষ্ট্র গড়ে উঠেছে কোন যুগে? ওকে, 5 এর কত তোমরা বলছো। এবার 6 নাম্বারটা অ্যান্সার করে ফেলো। জাতীয় রাষ্ট্র গড়ে উঠেছে কোন যুগে? ওকে, জেসিয়া ইসলামী মা, শর্মি আফসা। আচ্ছা, চোখ বড় স্বপ্ন বলছে ক। আচ্ছা, আমরা এখন 6তে আছি। ওকে, তাহলে জাতীয় রাষ্ট্র গড়ে উঠেছে আধুনিক যুগে। ঠিক আছে, জাতীয় রাষ্ট্র গড়ে উঠেছে, বা এখানে জাতীয় না থেকে জাতি রাষ্ট্র থাকতে পারে। ঠিক আছে, তাহলে এটা কি হবে? আধুনিক যুগে হবে। ওকে, এবার আসো 7 নাম্বার। প্রাচীন গ্রীসের নাগরিকদের, আচ্ছা এটা শাসন কাজে হবে। প্রাচীন গ্রীসের নাগরিকদের সরাসরি কোন কাজে অংশগ্রহণ করা হতো? শাসন কাজে অংশগ্রহণ করা হতো। ঠিক আছে, এটা আমি অলরেডি বলে ফেলছি। ওকে, এবার এই যে এখানে অ্যান্সার গুলা, ব্যাখ্যাগুলা তোমরা পেয়ে যাবা, অ্যান্সার গুলা পাবা। এবার আসো আমরা 8 নাম্বার প্রশ্নটা দেখি, যে প্রাচীন গ্রীসের ছোট ছোট অঞ্চল নিয়ে কি গড়ে উঠতো? এটা তোমরা সবাই জানো যে প্রাচীন গ্রীসের ছোট ছোট যে অঞ্চলগুলো ছিল সেগুলো নিয়ে নগর রাষ্ট্র গড়ে উঠতো। ঠিক আছে, সেটা কি হতো? নগর রাষ্ট্র। দেখো আমি একটু অ্যান্সারটা দেখাই, যে প্রাচীন গ্রীসে এক একটি নগর ছিল এক একটি রাষ্ট্র, অর্থাৎ এক একটা নগরই ছিল এক একটা রাষ্ট্র। প্রাচীন গ্রীসের নগর রাষ্ট্রগুলো হলো অ্যাথেন্স, স্পার্টা। আধুনিক রাষ্ট্রগুলো হলো জাতি রাষ্ট্র, অর্থাৎ আধুনিক সময়ের যে রাষ্ট্র সেগুলো হচ্ছে জাতি রাষ্ট্র। তাহলে এটা আমরা বুঝতে পারছি। 9 নাম্বারটা যদি আমরা দেখি, পরিণতির আলোচ্য বিষয় কোনটি? অবশ্যই পরিণতির আলোচ্য বিষয় হচ্ছে নাগরিক, এটা আমরা অলরেডি দেখে ফেলছি। তারপরে যদি দেখো, এই যে দেখো এখানে আমি খুব গুরুত্বপূর্ণ গুলো ব্যাখ্যা দিছি। পরিণতি শাসন মূলত নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। পরিণতি শাসনের মুখ্য আলোচ্য বিষয় হচ্ছে নাগরিকের সামাজিক ও রাজনৈতিক কার্যাবলী। পরিণতি শাসনের অগ্রযাত্রার কেন্দ্রবিন্দু থাকে নাগরিক। ওকে, তারপরে দেখো, বর্তমানে বিশাল আয়তনে বিপুল জনসংখ্যা নিয়ে কোনটি গড়ে উঠেছে? অবশ্যই জাতি রাষ্ট্র গড়ে উঠেছে, তাই না? জাতি রাষ্ট্র গড়ে উঠেছে। ওকে, তারপর যদি দেখো, এই যে নগর রাষ্ট্রগুলোর আয়তন ও জনসংখ্যা ছিল সীমিত, কিন্তু জাতি রাষ্ট্রগুলোর আয়তন হচ্ছে বৃহৎ। আধুনিক রাষ্ট্রের লক্ষ্য হলো জনকল্যাণ। এই প্রশ্ন তোমাদের পরীক্ষা থাকতে পারে যে আধুনিক রাষ্ট্রের লক্ষ্য কি? আধুনিক রাষ্ট্রের লক্ষ্য হচ্ছে জনকল্যাণ। আধুনিক রাষ্ট্রের লক্ষ্য কি? জনকল্যাণ। ওকে, তারপরের প্রশ্ন যদি দেখি, এই যে এই প্রশ্নটা একটু অ্যান্সার করে ফেলো, যে পূর্বাপুরি কোন ভাষার শব্দ? পূর্বাপুরি কোন ভাষার শব্দ? সবাই অ্যান্সার করে ফেলো। পূর্বাপুরি কোন ভাষার শব্দ? ওকে, হ্যাঁ, সবার আনসার আমি দেখতে পাচ্ছি। এগারো, 11 কে বলছে? সম্রাট দেওয়ান বলছে ডি সংস্কৃত। নাদিয়া সুলতানা বলছে ডি সংস্কৃত। আচ্ছা, সবাই বলতেছে নুসরাত লাবিবা, তানিয়া খান, সম্রাট দেওয়ান, তানহা ইসলাম বলছে 11 ডি। ওকে, তাহলে এটা কি হবে? এটা সংস্কৃত হবে। আর পূর্বাপুরি, এইটাকে সংস্কৃত ভাবে কি বলা হয়? পূর্বাপুরীকে মানে কোন দেশকেই পূর্বাপুরী বলা হয়, কোন রাষ্ট্রকেই কি বলা হয়? সংস্কৃত ভাষায় পূর্বাপুরী বলা হয়। ঠিক আছে, ওকে। তারপরে আসো, এই যে দেখো, সংস্কৃত ভাষায় নগরকে বলা হতো পূর্বাপুরী এবং অধিবাসীদের বলা হতো পূর্বাসী। নাগরিক জীবনে সম্পর্কিত বিদ্যার নাম পরিণতি। সিভিস এবং সিভিটাস ল্যাটিন শব্দ। সিভিস হতো নাগরিক, সিভিটাস হতো নগর রাষ্ট্র। ঠিক আছে, এগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এবং পোলিস নাগরিক, পোলিস নগর রাষ্ট্র এসেছে গ্রিক শব্দ থেকে। তাহলে কোনটা কোন শব্দ থেকে বা কোন ভাষা থেকে এসেছে সেটা কিন্তু দেখে নিবা। আচ্ছা, এবার একটা
দেখি আমরা যে পরিবার হলো রাষ্ট্রের আদিরূপ, এই উক্তিটা কার? এটা কিন্তু এটাই একটা এমসিকিউ হতে পারে যে রাষ্ট্রের আদিরূপ কোনটি? রাষ্ট্রের আদিরূপ কিন্তু পরিবার। আগে তো রাষ্ট্র ছিল না, তাই না? আগে কোনো রাষ্ট্র ছিল না, আগে ছিল শুধু পরিবার। পরিবার থেকে সমাজ, সমাজ সংঘ, ঠিক এইভাবে রাষ্ট্রের কিন্তু উৎপত্তি হয়েছে। ঠিক আছে, তাহলে পরিবার হলো রাষ্ট্রের আদিরূপ, এই উক্তিটা কার? কারণ আমরা দেখে থাকি উক্তি কিন্তু পরীক্ষায় আসে, তাই না? উক্তি কিন্তু তোমাদের পরীক্ষায় এসে থাকে। ওকে, শেফাইত বলছে 12 এর গ, অর্থাৎ সে বলছে ইয়াম হোয়াইট। আয়েশা সিদ্দিকা বলছে 12 এর গ। সৃজনশীল করালে ভালো হতো। ওকে, আমরা আরো যে ক্লাসগুলো আছে সেখানে আমরা সৃজনশীল করাবো। ঠিক আছে, সৃজনশীল করাবো আমরা খুব শীঘ্রই। নেক্সট ক্লাসে আমরা এই প্রথম, তৃতীয় এবং পঞ্চম। আচ্ছা, আমি বলে রাখি যে আগামী ক্লাসে, আগামীকাল রাত 8:10 আমি তোমাদের 1, 3 এবং 5 এই তিনটা অধ্যায়ের সৃজনশীল অর্থাৎ সৃজনশীলে কি কি থাকে, সৃজনশীলে যে 4টা প্রশ্ন থাকে ক, খ, গ, ঘ, এই 4টা প্রশ্ন কিন্তু আমি তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, এই সৃজনশীল পড়াবো আগামী ক্লাসে 1, 3, 5 প্রথম পত্রের এই 4টা অধ্যায়ের। ঠিক আছে, সাউন্ড প্রবলেম কি বলছো? সাউন্ড প্রবলেম। ওকে, ঠিক আছে, তাহলে এটা কি হবে? এটা হবে, দেখি, বি অর্থাৎ এরিস্টটল। তাহলে দেখো, মানুষ সামাজিক ও রাজনৈতিক জীব, এই কথাটা কে বলছে? এরিস্টটল। পরিণতি জ্ঞানের মূল্যবান শাখা, এটা বলছে ইয়াম হোয়াইট। পরিণতি জ্ঞানের মূল্যবান শাখা, এই দুইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মানুষ সামাজিক ও রাজনৈতিক জীব, এটা কে বলছে? এরিস্টটল। এবং পরিণতি জ্ঞানের মূল্যবান শাখা, এটা বলছে ইয়াম হোয়াইট। এগুলা একটু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা, হল্যান্ডের মতে নিচে। আচ্ছা, এবার আমরা তাহলে, ওকে, এগুলা হচ্ছে আমরা এখানে, আচ্ছা, আমি তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ জিনিস রেখেছিলাম যেগুলো হচ্ছে তোমাদের পরীক্ষায় আসে। দেখো, এই যে পরিণতি শাসন পরিচিতি, দেখো একটু গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমি জাস্ট তোমাদের একবার করে রিভাইজ দিয়ে ফেলি। পরিণতির ইংরেজি প্রতিশব্দ কি? সিভিক্স, যেটা আসছে ল্যাটিন শব্দ থেকে। ওকে, দেখো, পরিণতির ইংরেজি প্রতিশব্দ। আর পরিণতির কেন্দ্রবিন্দু কি? নাগরিক, তাই না? পরিণতির কেন্দ্রবিন্দু হচ্ছে নাগরিক। পরিণতিকে বলা হয়, দেখো, এডুকেশন অফ সিটিজেন, অর্থাৎ নাগরিকতা বিষয়ক বিজ্ঞান এবং নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, যেটা আমরা দেখতে পাচ্ছি। সিভিক্স, সিভিক্স অর্থ কি? সিভিক্স অর্থ হচ্ছে নাগরিক, এবং সিভিটিস অর্থ হচ্ছে নগর রাষ্ট্র, যেগুলো হচ্ছে ল্যাটিন শব্দ। পলাইটস নাগরিক, পলিস হচ্ছে নগর রাষ্ট্র, যেগুলো হচ্ছে গ্রিক শব্দ। আর পূর্বপুরি দেখতে পাচ্ছ সংস্কৃত শব্দ। তাহলে এইখানে কিন্তু খুব অল্প তথ্যের মধ্যে সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু আমরা জেনে ফেলাম। আরেকবার রিভাইজ দিই, চলো। পরিণতি ইংরেজি প্রতিশব্দ, এটা হচ্ছে সিভিক্স, এটা কি শব্দ? ল্যাটিন শব্দ। আর হচ্ছে এটার পরিণতির কেন্দ্রবিন্দু কি? নাগরিক, কারণ পরিণতি জিনিসটাই হচ্ছে নাগরিক নিয়ে আলোচনা, তাই না? সিভিক্স নগররাষ্ট্র, সিভিটাস নগররাষ্ট্র, এগুলো তোমরা পেয়ে যাবা পিডিএফ। ক্লাসটা শেয়ার করে রাখো, পিডিএফ পেয়ে যাবা। ঠিক আছে, এবার দেখো আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই অধ্যায়ের। দেখো, পরিণতি আলোচনা করি কি কি নিয়ে? নাগরিকের কার্যাবলী। এই তথ্যটা জানলে তোমরা একটা সৃজনশীল লিখতে পারবা। পরিণতি আলোচনা করে নাগরিকতার যে কার্যাবলী, নাগরিকের কার্যাবলী, নাগরিকের অধিকার ও কর্তব্য, নাগরিকের অধিকার। তাহলে তোমাকে সৃজনশীল এভাবে বলতে পারে যে রাফি নামের একটি শিক্ষার্থী, রাফি নামে ঢাকা কলেজের একজন শিক্ষার্থী, সে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান নিয়ে, নাগরিকতা বিষয়ক বিজ্ঞান এমন একটি সাবজেক্ট নিয়ে অধ্যয়ন করে। তারপর অন্যান্য তথ্য থাকবে। তারপর তোমাকে গ নাম্বারে বলবে উক্ত রাফির পরিচিত বিষয়টি কোন বিষয়। তাহলে সেটা কি? আমরা জানি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান মানেই পরিণতি। এবং ঘ নাম্বারে তোমার থাকতে পারে যে এই পরিণতি কোন বিষয় নিয়ে আলোচনা করে। পরিণতির কি বলে, পরিণতির হচ্ছে পরিধি কি, পরিধিগুলো আলোচনা করো, পরিণতির পরিধি, এইগুলাই হচ্ছে তোমার পরীক্ষায় কিন্তু থাকে। তাহলে জাস্ট এখানে থেকে যে তথ্যগুলো আছে এগুলো জানলেও কিন্তু তুমি সৃজনশীল আনসার করতে পারবা। তারপরে দেখো, পরিণতি একটি সামাজিক বিজ্ঞান, যেটা আমি একটু আগে মাত্র বলে আসলাম। প্রাচীনকালে নগররাষ্ট্র গড়ে উঠেছিল গ্রিসের অ্যাথেন্স, স্পার্টা। প্রাচীন গ্রিসে নাগরিকদের সরাসরি শাসন কাজে ব্যবহার করা হতো। আধুনিক যুগে গড়ে উঠেছে কোন রাষ্ট্র? জাতীয় রাষ্ট্র। আর জাতি রাষ্ট্রের আদিরূপ কোনটি? নগর রাষ্ট্র। মানব সভ্যতার আদি সংগঠন কোনটি? পরিবার। এটা কে বলছে? এরিস্টটল। মানব সভ্যতার যে আদি সংগঠন সেটা হচ্ছে পরিবার, এই কথাটা বলছে এরিস্টটল। আর পরিবারের সম্প্রসারিত রূপই হচ্ছে রাষ্ট্র। তাহলে এই অধ্যায়ের সকল গুরুত্বপূর্ণ লাইনগুলো কিন্তু আমরা দেখে ফেলতেছি। ঠিক আছে, আমাদের রিভাইজ হয়ে যাচ্ছে।
দেখো, পরিণতি সুশাসনের এবং অর্থনীতি এই দুইটার একই উদ্দেশ্য। আমাদের নাগরিকদের, আমাদের এই যে আমরা যারা, আমাদের একমাত্র উদ্দেশ্য কি? জীবনে টাকা কামানো। এই আমরা পড়াশোনা কেন করতেছি? জীবনে টাকা কামানোর জন্য পড়াশোনা করতেছি। আমরা কেন এত কষ্ট করে ভালো রেজাল্ট করার ট্রাই করতেছি? যাতে করে আমরা পরবর্তীতে একটা ভালো জব পাই। কেন জব পাবো? কারণ আমাদের টাকা লাগবে, তাই না? তাহলে পরিণতি ও অর্থনীতির সবকিছুরই একই উদ্দেশ্য, সেটা কি? সেটা হচ্ছে মানব কল্যাণ। আর মানব কল্যাণ কিভাবে হয়? টাকার মাধ্যমে হয়, তাই না? আচ্ছা, টাকার যেটা বললাম সেটা অর্থনীতি মজা করে বললাম, বাট দুইটার উদ্দেশ্য কি? মানব কল্যাণ, ঠিক আছে? আর পরিণতি সমাজ বিজ্ঞান সম্পূরক। তোমার পরীক্ষা এভাবে আসতে পারে, যদি এই এই পার্টটা মেবি হচ্ছে তোমাদের 25 ব্যাচের শর্ট সিলেবাসে আছে কিনা আমি ঠিক জানি না, যদি থাকে তাহলে এখান থেকে গুরুত্বপূর্ণ হবে, ঠিক আছে? দেখো, পরিণতি ও রাষ্ট্রবিজ্ঞান সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক। তাহলে সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক কোনটা? পরিণতি রাষ্ট্রবিজ্ঞান। কিভাবে? উৎপত্তিগত ভাবে। তারপর দেখো, যেই তিনটা বইয়ের নাম বলছি আমি, দ্য রিপাবলিক, এটা হচ্ছে প্ল্যাটোর বই। দ্য রিপাবলিক, এখানে আদর্শ রাষ্ট্র নিয়ে আলোচনা করা হয়েছে। একটা আদর্শ রাষ্ট্র কিভাবে ফাংশন করে সেটা নিয়ে কথা বলা হয়েছে। দ্য পলিটিক্স, এটা এরিস্টটল। তারপরে দাস ক্যাপিটাল, এটা হচ্ছে কার্ল মার্কসের বই, যিনি সমাজতন্ত্রের জনক। কার্ল মার্কস হচ্ছেন সমাজতন্ত্রের জনক। এবার হচ্ছে নাগরিকতার স্থানীয় দিক কি কি? ইউনিয়ন পরিষদ, উপজেলা, জেলা পরিষেবা, সিটি কর্পোরেশন। তাহলে তোমাকে প্রশ্ন এভাবে করতে পারে যে সিটি কর্পোরেশন নাগরিকতার কোন দিক? নাগরিকতার স্থানীয় দিক। উপজেলা নাগরিকতার কোন দিক? উপজেলা নাগরিকতার স্থানীয় দিক। এভাবে কিন্তু এমসিকিউ আসতে পারে। আর জাতীয় দিক কোনগুলা? জাতীয় স্বাধীনতা আন্দোলন, মুক্তিযুদ্ধ। আর আন্তর্জাতিক দিক কোনটা? আন্তর্জাতিক দিক হচ্ছে জাতিসংঘ, অন্যান্য সংস্থা। তাহলে এইভাবেই কিন্তু তুমি গুরুত্বপূর্ণ তথ্যগুলো পড়ে ফেলতে পারো। এবার চলো আমরা এই যে দেখো তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ যেগুলো উক্তি একদম না জানলেই নয়, গুরুত্বপূর্ণ উক্তি দেখো না জানলেই নয়, সেগুলো দিয়ে দিচ্ছি। মানুষ সামাজিক ও রাজনৈতিক জীব, এই কথা বলছেন এরিস্টটল। নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে আলোচনা, যে শাস্ত্র আলোচনা করে সেটাই পরিণতি। কে বলছে? ইএম হোয়াইট। 3 নাম্বার, ইতিহাস ব্যতীত পরিণতি ভিত্তিহীন এবং পরিণতি ব্যতীত ইতিহাস মূল্যহীন, জন সিলি বলছে। আর পরিণতি জ্ঞানের মূল্যবান শাখা, এই কথাটা বলছে ইএম হোয়াইট। তাহলে 4টা গুরুত্বপূর্ণ উক্তি কিন্তু না দেখে কোনোভাবেই পরীক্ষার হলে যাওয়া যাবে না। এগুলো এমসিকিউ তে আসতে পারে অথবা তোমার সৃজনশীলের ক নাম্বারে আসতে পারে, ঠিক আছে? ওকে ওকে, এইবার আসো আমরা তৃতীয় অধ্যায়ে কিছু এমসিকিউ সলভ করে আসি। চলো, তৃতীয় অধ্যায়, মূল্যবোধ কিসের মাধ্যমে নির্ধারিত হয়? মূল্যবোধ, মূল্যবোধ কিসের মাধ্যমে নির্ধারিত হয়? আমরা জানি মানুষের যে আচরণ, সেই আচরণের মানদণ্ড হচ্ছে মূল্যবোধ, ঠিক আছে? মানুষের আচরণের যে মানদণ্ড সেটা হচ্ছে মূল্যবোধ। মূল্যবোধ ভালো হইতে পারে, মূল্যবোধ খারাপও হইতে পারে। এই যে আমার কথাগুলো শুনতেছে এগুলোই মনে রাখো। মূল্যবোধ ভালো হইতে পারে, খারাপও হইতে পারে। তবে মূল্যবোধ খারাপ হলেও কাউকে আইনের আওতায় আনা যায় না, ঠিক আছে? মূল্যবোধ খারাপ হলেও এটা বেআইনি না, এটা হচ্ছে কাউকে আইনের আওতায় আনা যায় না, ঠিক আছে? এটা জাস্ট মানুষের আচরণ বোঝা যায়। সে তার মূল্যবোধ যদি ভালো হয় তাহলে আমরা বলতে পারি মানুষটা ভালো, মানুষের আচরণ ভালো। তার মূল্যবোধ যদি খারাপ হয় তাহলে আমরা বলতে পারি সে একজন খারাপ মানুষ, তার আচরণ ভালো না, ঠিক আছে? ওকে, আম্মুর আদরের ছোট রাজপুত্র, আচ্ছা সে বলছে ক হবে। আচ্ছা, এক বলছে সে ক হবে। মাহিবা রহমান বলছে একের এ হবে। জিনিয়া ফাহমিদা বলছে একের গ। যিনি আচ্ছা তানিয়া খান বলছে একের ক। জেসিয়া ইসলাম ইলমা বলছে একের গ। আচ্ছা রিমান মাহমুদ বলছে একের এ। তাহলে দুই গ্রুপের মধ্যে কিন্তু আমরা একটা সংঘর্ষ দেখতে পাচ্ছি। দুই গ্রুপ, কেউ বলতেছে ক, কেউ বলতেছে খ। তাহলে আসলে এটা কি হবে, তাই না? এটা কি হবে? দেখো, মূল্যবোধ কিসের মাধ্যমে নির্ধারিত হয়? মূল্যবোধ আচরণের মাধ্যমে নির্ধারিত হয়। কারণ এটা আমি মাত্র বলেই দিছি, মূল্যবোধ আচরণের মাধ্যমে নির্ধারিত হয়। আচরণ ভালো হইলে ভালো মূল্যবোধ, আচরণ খারাপ হইলে খারাপ মূল্যবোধ। তাহলে মূল্যবোধের নির্ধারক কি? মূল্যবোধের নির্ধারক খুব ভালো মনে রাখবা ভালো করে, যে মূল্যবোধের নির্ধারক হচ্ছে আচরণ। ওকে, এবার আসো 2 নম্বর প্রশ্নটা দেখি আমরা। মূল্যবোধ নিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন থাকে। নিচের কোনটি মূল্যবোধের উপাদান নয়? এবার আসবা উপাদান, উপাদানগুলা সামাজিক ন্যায় বিচার, সহনশীলতা, সহমর্মিতা, জনমত। নিচের কোনটি মূল্যবোধের উপাদান নয়? এটা কি হবে বলো? ভাইয়া পিডিএফ কই পাবো বলে দেন প্লিজ। পিডিএফ পাবা হচ্ছে আমাদের যে আইডিকেশন পেজ থেকেই মেবি হচ্ছে, অথবা আইডিকেশন পেজে নক দিবা। আইডিকেশন পেজে এই যেখানে ক্লাস করতেছো সেখানে নক দিবা, নক দিলে হচ্ছে তারা দিয়ে দিবে পিডিএফ, ঠিক আছে?
তারা একটা ড্রাইভ দিয়ে দিবে, সেই ড্রাইভের মধ্যে পিডিএফ গুলো পাবা, সবগুলা পিডিএফ। ওকে, আদিবা আক্তার বলছে একের গ। ওকে, সবাই অ্যান্সার করে ফেলো। ওকে, 2 এর ডি। জোনাকি, জোনাকি খাতুন, শ্যামাই তারাফাত সবাই তাই আবার বলছে 2 এর ডি। হ্যাঁ, তাহলে সামাজিক ন্যায় বিচার এটা কিন্তু উপাদান, মূল্যবোধের উপাদান। সহনশীলতা, তোমার মধ্যে যদি সহনশীলতা থাকে তাহলে অবশ্যই তোমার মূল্যবোধ ভালো হবে। সহমর্মিতা, সহমর্মিতাও তোমার মধ্যে একটা ভালো লক্ষণ, তবে এখানে জনমতটা হবে না। ঠিক আছে, মূল্যবোধের উপাদান, জনমত নয়। ওকে, এবার আসো 3 নম্বর প্রশ্নটা আমরা দেখি। যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি হলো আইন, এই উক্তিটা কার? দেখো, যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি হচ্ছে আইন, উক্তিটা কার? সক্রেটিস, অ্যারিস্টটল, টমাস হবস, জন অস্টিন। কি হবে? যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি হচ্ছে আইন। সবাই অ্যান্সার করে ফেলো। যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি হচ্ছে আইন, কে বলছে? সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলো। ওকে, সম্রাট দেওয়ান বলছে 3 এর খ। সাব্বির মিয়া বলছে ডি, জন অস্টিন। সুজন রাজ বলছে গ, ঘ। আচ্ছা, যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি আইন। যুক্তিসিদ্ধ মানে আইনে অবশ্যই যুক্তি থাকতে হবে, যুক্তি ছাড়া কিন্তু কোনো আইন প্রণয়ন করা হয় না। ওকে, তাহলে এটা কি হবে? এটা এরিস্টটল হবে। যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি হচ্ছে আইন, এটা হবে এরিস্টটল। মাথা রাখবা, এরিস্টটল। আচ্ছা, তারপর দেখো যে আইনের সুপ্রাচীন, আইনের সুপ্রাচীন, আচ্ছা সরি, আইনের প্রাচীনতম উৎস কোনটা? একটু ভুল হয়েছে। আইনের সুপ্রাচীন বা আইনের সুপ্রাচীন বা প্রাচীনতম উৎস কোনটা? প্রথা, ধর্ম, জনমত, আইনসভা, কোনটা আইনের প্রাচীনতম উৎস বলতো? আইনের কিন্তু অনেকগুলো উৎস আছে আমরা জানি, সেটা আইনের তো তোমরা জানো যে 6টা উৎসের কথা বলা আছে, আবার একটা উৎসের কথা বলা আছে। তবে সেখান থেকে সবচেয়ে প্রাচীন বা সবচেয়ে প্রথম যে উৎসটা আসছে সেটা কোনটা? সবাই অ্যান্সার করে ফেলতো। রাবি উমর বলছে ধর্ম। আচ্ছা, মামুন রানা হামিদ বলছে ক। আচ্ছা, আকলিমা আক্তার সাথী বলছে 4 এর এ। জান্নাত বলছে 4 এর ক। সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলো। সঞ্জিতা বলছে 4 এর ক। আচ্ছা ঠিক আছে, তাহলে মনে রাখবা যে আইনের সুপ্রাচীন উৎস হচ্ছে প্রথা। কারণ তোমরা জানো এক সময় কিন্তু তেমন কোনো আইন ছিলই না কোনো রাষ্ট্রে, সেগুলো হচ্ছে তাদের এলাকা ভিত্তিক যে প্রথাগুলা, সেই প্রথাগুলা নিয়ে কিন্তু হচ্ছে তোমার হচ্ছে আইনগুলো হয়েছে। যেমন আমি যদি তোমাদের একটু ব্রিটেনের কথা বলি বা তোমাদেরকে হচ্ছে যুক্তরাজ্যের কথা বলি, যুক্তরাজ্য, এই যুক্তরাজ্যকে কেন যুক্তরাজ্য বলা হয় বা এটাকে কেন ব্রিটেন বলা হয় তোমরা কি জানো? দেখো, আমি যদি একটু সংক্ষেপে তোমাদেরকে বলি যে ইংল্যান্ড, আচ্ছা এখানে দেখাই আমি, মনে রাখবা ইংল্যান্ড, ইংল্যান্ড, ঠিক আছে? এই ইংল্যান্ড যখন একা থাকে তখন সেটা ইংল্যান্ড, আর ইংল্যান্ডের পাশে যখন তোমার ওয়েলস যুক্ত হয়, ওয়েলস বা হচ্ছে ওয়েলস যুক্ত হলে সেটাকে বলা হয় তোমার ব্রিটেন, ব্রিটেন। তারপর 2 নাম্বার হচ্ছে ইংল্যান্ড, ওয়েলস মানে রাষ্ট্র, প্লাস হচ্ছে স্কটল্যান্ড, স্কটল্যান্ড, এই তিনটাকে বলা হয় গ্রেট ব্রিটেন, গ্রেট ব্রিটেন। ঠিক আছে, এই তিনটাকে বলা হয় গ্রেট ব্রিটেন। আর 3 নাম্বার এই ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড এবং আরেকটা হচ্ছে তোমার আয়ারল্যান্ড, আরেকটা হচ্ছে নর্থ আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডকে 2 ভাগে ভাগ করা হয়েছে। এই একটা আয়ারল্যান্ড, একটা আয়ারল্যান্ড মানে উত্তর আয়ারল্যান্ড, সেই আয়ারল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড হচ্ছে ব্রিটেনের সাথে গেছে, যেটাকে বলা হয় ইউকে বা যুক্তরাজ্য, ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য। ঠিক আছে, তাহলে দেখো ইংল্যান্ড যখন একা থাকে, ইংল্যান্ড যখন একা থাকে তখন সে শুধু ইংল্যান্ড, এই সবগুলো কিন্তু স্বাধীন রাষ্ট্র, কিন্তু 4টা আবার একসাথে মিলে কাজ করে। যেমন হচ্ছে তোমার ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সেখানে কিন্তু 50টা স্বাধীন রাজ্য একসাথে মিলে একটা দেশ।
ঠিক আছে। তো ইংল্যান্ড যখন একা থাকে তখন সে ইংল্যান্ড, ইংল্যান্ড সহ ওয়েলস হইলে ব্রিটেন, ইংল্যান্ড ওয়েলস স্কটল্যান্ড এই তিনটা মিলে গ্রেট ব্রিটেন, আর হচ্ছে তোমার ইংল্যান্ড ওয়েলস স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ড নর্থ আয়ারল্যান্ড এই চারটা মিলে ইউকে বা যুক্তরাজ্য বলা হয়। তাহলে দেশগুলো যখন একা থাকে তখন সেগুলো আলাদা নাম, আর যখন একসাথে উচ্চারণ করা হয় বা চারটা একসাথে কোনো কাজ করে তখন সেটাকে গ্রেট ব্রিটেন বলা হয়। ঠিক আছে, ওকে, তাহলে আশা করি বুঝতে পারছো। তাহলে তোমরা জেনে থাকবা যে এই যে তোমার হচ্ছে কি বলে তোমার হচ্ছে ইংল্যান্ড, এই ইংল্যান্ডে হচ্ছে দেখো এই ইংল্যান্ডে হচ্ছে তোমার কোন সংবিধান সংবিধান আছে, তবে সেটা অলিখিত। সংবিধান কি? সংবিধান হচ্ছে অলিখিত। তাদের সংবিধান হচ্ছে তোমার বিল অফ রাইটস, ম্যাগনা কার্টা এবং হচ্ছে তাদের এইসব জিনিস নিয়ে তাদের আইন। তবে তাদের যেই অলিখিত যেটা তাদের যে আইন, সে আইনগুলা কিন্তু হচ্ছে তোমার প্রথাভিত্তিক আইন, বেশিরভাগই প্রথাভিত্তিক আইন। ঠিক আছে, আর তোমার সংবিধান নেই বা অলিখিত সংবিধান হচ্ছে পাঁচটা দেশের সেগুলোকে কি বলা হয়? সেগুলোকে আমি সংক্ষেপে এইভাবে পড়াই, স্পেন। স্পেন মানে কি? ইংল্যান্ড। স্পেন মানে হচ্ছে ইংল্যান্ড। তারপর এস দিয়ে বোঝায় হচ্ছে সৌদি আরব। সৌদি আরব তোমরা জানো রাজতান্ত্রিক শাসন, চরম রাজতান্ত্রিক শাসন সৌদি আরব। তারপর এসপি দিয়ে হচ্ছে স্পেন, স্পেন। এন দিয়ে হচ্ছে নিউজিল্যান্ড, নিউজিল্যান্ড। আর আরেকটা হচ্ছে ইসরায়েল, আরেকটা হচ্ছে ইসরায়েল। এই পাঁচটা দেশের সংবিধান অলিখিত সংবিধান, মানে আমাদের মতো লিখিত সংবিধান নেই। ঠিক আছে, আমাদের মতো লিখিত সংবিধান নেই। তাহলে স্পেন দিয়ে আমরা বুঝতে পারবো যে এই চারটা দেশ এবং আরেকটা ইসরায়েল, এই পাঁচটা দেশের সংবিধান অলিখিত। ইংল্যান্ড, স্পেন, সৌদি আরব, নিউজিল্যান্ড এবং ইসরায়েল এই পাঁচটা দেশের সংবিধান অলিখিত। ঠিক আছে, আর বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কাদের জানো? বিশ্বের সবচেয়ে বড় সংবিধান হচ্ছে ভারতের। কিভাবে মনে রাখবা? কারণ হচ্ছে ভারতের জনসংখ্যা সবচেয়ে বেশি। তো এভাবে মনে রাখবা যে ভারতের সব সংবিধান সবচেয়ে বড়, 470টা অনুচ্ছেদ। আর তোমার হচ্ছে বাংলাদেশে 153টা। আর সবচেয়ে ছোট সংবিধান হচ্ছে যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্রের মাত্র 7টা অনুচ্ছেদ। যুক্তরাষ্ট্রের সংবিধানে মাত্র 7টা অনুচ্ছেদ। ঠিক আছে, সবচেয়ে ছোট সংবিধান। ওকে, তাহলে এটাই আমরা বুঝতে পারলাম যে সুপ্রাচীন বা প্রাচীনতম উৎস হচ্ছে কোনটা? প্রথা। আর প্রথা ভিত্তিক মানে হচ্ছে আইন কাদের? সেটা হচ্ছে ইংল্যান্ডের। ঠিক আছে, ওকে। তারপরে আসো, আইনের অনুশাসন কথাটি প্রথম কে ব্যবহার করে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আইনের অনুশাসন, আইনের অনুশাসন মানে আইন দিয়ে সকল শাসন ব্যবস্থায় আইন ব্যবহার করা হবে এমন। আইনের অনুশাসন বলতে কানাডা হবে না? না ভাইয়া, কানাডা হবে না। কানাডা তো হচ্ছে তোমার একটা স্বাধীন দেশ। এই যে কানাডা হচ্ছে কানাডা হচ্ছে তোমার দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র। দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র। প্রথম বৃহত্তম রাষ্ট্র কোনটা? প্রথম বৃহত্তম রাষ্ট্র হচ্ছে রাশিয়া। প্রথম বৃহত্তম রাষ্ট্র হচ্ছে রাশিয়া। দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র কোনটা? কানাডা। আর কানাডা ঠিক এই পাশে হচ্ছে তোমার ইউএসএ। ইউএসএ হচ্ছে তৃতীয় বৃহত্তম। আর চীন হচ্ছে চতুর্থ বৃহত্তম। চীন হচ্ছে চতুর্থ বৃহত্তম। ঠিক আছে, আর এই পাশে কানাডা, এই পাশে ইউএসএ। এই কানাডা ইউএসএ এর মধ্যে সবচেয়ে বড় সীমান্ত রেখা, এই সীমান্ত রেখা হচ্ছে তোমার 49 ডিগ্রি উত্তর অক্ষরেখা, যেটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বৃহৎ সীমান্ত। এবং এই পাশে হচ্ছে মেক্সিকো। ঠিক আছে, এগুলো হচ্ছে নর্থ আমেরিকা বা উত্তর আমেরিকা মহাদেশের দেশ। ওকে, তাহলে আইনের অনুশাসন কথাটি প্রথম ব্যবহার করেন কে? 6 নম্বরে আনসার করে ফেলো সবাই। ওকে, 6 এর ক বলতেছো। আচ্ছা, শেফাই তারাফাত বলছো 6 এর ক। ওকে, 5 এর ডি। 5 এর ডি আমরা তো কত আছে? ও আচ্ছা, আমরা তো 5 এ আছি, তাই না? সরি, আমরা তো 5 এ আছি। 6 না, আমরা 5 এ আছি। আচ্ছা, তাহলে এটা কি হবে? স্ট্রং। সিএফ স্ট্রং। সরি, আমি কি বলতেছি? অধ্যাপক ডাইসি। অধ্যাপক ডাইসি আইনের অনুশাসন কথাটি প্রথম ব্যবহার করেন। আমি অন্যজন এটা দেখে বলে ফেলছি। আচ্ছা, অধ্যাপক ডাইসি, এটা হবে অধ্যাপক ডাইসি। ঠিক আছে, অধ্যাপক ডাইসি। অধ্যাপক ডাইসি হবে। আইনের অনুশাসন কথাটি প্রথম ব্যবহার করেন অধ্যাপক ডাইসি। ওকে, এইবার আসো আমরা নেক্সট প্রশ্নটা সলভ করি। 6, আইনের দৃষ্টিতে সবাই সমান। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ।
আইনের দৃষ্টিতে সবাই সমান, এটা কিন্তু সেই তোমার ভার্সিটি এডমিশন বিসিএস থেকে সব জবই আসে, আইনের দৃষ্টিতে সবাই সমান, এই উক্তিটা কার? কে বলেছেন? খুবই গুরুত্বপূর্ণ। আমি শুনছি যে কানাডা ইউকের অংশ। না ভাইয়া, কানাডা ইউকের অংশ না। কানাডা তোমার ইউকে বা ইউনাইটেড কিংডম, ইউকে হচ্ছে তোমার ইউরোপের দেশ। ইউকে কোন দেশের? ইউরোপের দেশ, ইউরোপ মহাদেশের। আর কানাডা হচ্ছে তোমার, কানাডা হচ্ছে নর্থ আমেরিকা। নর্থ আমেরিকা, তোমরা যে আমেরিকা সবকিছুতে তোমরা যুক্তরাষ্ট্র বলতে আমেরিকাকে বুঝাও, আসলে আমেরিকা বলতে শুধু যুক্তরাষ্ট্রকে বুঝায় না। আমেরিকা হচ্ছে দুইটা মহাদেশ, আমেরিকা হচ্ছে দুইটা মহাদেশ, ঠিক আছে? এই যে এটা হচ্ছে নর্থ আমেরিকা, নর্থ আমেরিকা আছে তোমার কানাডা, তারপর হচ্ছে তোমার ইউএসএ, তারপর হচ্ছে মেক্সিকো, বড় বড় দেশ এগুলাই আছে, ঠিক আছে? আর এই যে সাউথ আমেরিকা, এই সাউথ আমেরিকাতে আছে তোমার ব্রাজিল, বিশ্বের বৃহত্তম পঞ্চম দেশ, এটা জনসংখ্যায়ও পঞ্চম, বৃহত্তমেও পঞ্চম, আয়তনেও পঞ্চম। তারপর আছে আর্জেন্টিনা, আর্জেন্টিনা, তারপর আছে চিলি, তারপর আছে পেরু, উরুগুয়ে, এগুলা সব হচ্ছে সাউথ আমেরিকার দেশ, ঠিক আছে? তাহলে আমেরিকা বলতে তোমরা যারা যুক্তরাষ্ট্রকে বুঝাও সেটা কিন্তু আমেরিকা না, আমেরিকা বলতে কিন্তু দুইটা মহাদেশকেই বুঝায়, দুইটা মহাদেশে আমেরিকা। তবে তুমি যদি শুধুমাত্র যুক্তরাষ্ট্রকে বুঝাও তাহলে তোমাকে সেখানে যুক্তরাষ্ট্রই বলতে হবে, ওইটা কিন্তু আমেরিকা না, ওই আমেরিকা দিয়ে কিন্তু যুক্তরাষ্ট্র বুঝায় না, ঠিক আছে? আমেরিকা দিয়ে তো দুইটা মহাদেশ বুঝায়। ওকে, তাহলে আইনের দৃষ্টিতে সবাই সমান এই কথাটা বলছে অধ্যাপক ডাইসি, অধ্যাপক ডাইসি। তোমরা আমাদের যখন আমাদের পেড বেচে ক্লাস করবা ঢাকা ইউনিভার্সিটির জন্য বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য, তখন কিন্তু আমরা ম্যাপের ক্লাস নিব। অর্থাৎ যেমন আমাদের এশিয়া মহাদেশে কয়টা দেশ? স্বাধীন দেশ 44টা, আফ্রিকা মহাদেশে স্বাধীন দেশ 54টা, ইউরোপ মহাদেশ, তারপর হচ্ছে অস্ট্রেলিয়া বা ওশেনিয়া মহাদেশ, এমন যে 5টা মহাদেশের দেশ আছে, এই 5টা মহাদেশের সকল দেশ ধরে ধরে গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু আমরা দিব, যাতে করে তুমি একদম ম্যাপ দিয়ে দিয়ে পড়াবো। আমি হচ্ছে নরমালি বাংলাদেশটা পড়াই, বাংলাদেশ অংশটা, বাংলাদেশ অংশের কোথায় কি, তারপর হচ্ছে কোন বিভাগে কয়টা জেলা, কোন জেলার গুরুত্বপূর্ণ কি অংশ, পর্যটন ব্যবস্থা মানে কোথায় কি, যেমন হচ্ছে তোমার যে পর্বতগুলো আছে তাজিংডং, বিজয়, ক্যাপরাডং, তারপর হচ্ছে তোমার সাকাহাফং, এগুলো সবই বান্দরবানে, এই কোন জেলায় কোন নদীটা নদীর তীর দিয়ে গেছে, এগুলো সবই কিন্তু আমি পড়াই, ঠিক আছে? তো ইনশাআল্লাহ তোমাদের সাথে এগুলোর সময় দেখা হবে। আচ্ছা, তারপর আসো, আচ্ছা এটা তো পড়াইছি। 7 নাম্বার, সবচেয়ে বেশি আইন এসেছে কোন উৎস থেকে? দেখো আইন, আইন কিন্তু তোমাদের জন্য এবার পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ একটা এক মূল্যবোধ, আর হচ্ছে আইন, এই দুইটা থেকে আইন থেকে সৃজনশীল মাস্ট হবে, এটা মাথায় রাখো, আইন থেকে সৃজনশীল মাস্ট হবে, ঠিক আছে? তো সবচেয়ে বেশি আইন এসেছে কোন উৎস থেকে? সবচেয়ে বেশি আইন দেখো তো, চিরাচরিত প্রথা, বিচারকের রায়, ধর্ম, আইনসভা, কোনটা থেকে সবচেয়ে বেশি আইন এসেছে? ঠিক আছে, শাহিন বলছে ডি, আইনসভা। তারপরে জেসিয়া ইসলাম ইমা বলছে ডি। ওকে, রাজপুত্র বলছে গ 7। আচ্ছা, 7-এর এ। আচ্ছা, তাইবা ইসলাম বলছে 7-এর ক। আচ্ছা দেখো, সবচেয়ে বেশি আইন এসেছে কোন উৎস থেকে? দেখো তোমরা যারা প্রথা বলতেছ, এটা হচ্ছে সবচেয়ে প্রাচীন, মনে রাখবা এটা হচ্ছে প্রাচীন ছিল, এটা হচ্ছে প্রাচীন। আর সবচেয়ে বেশি আইন আসছে আইনসভা থেকে, সবচেয়ে বেশি। তাহলে এটা বুঝতে হবে যে প্রথা থেকে সবচেয়ে বেশি আসে নাই, সবচেয়ে বেশি আসছে আইনসভা থেকে। এই যে আমাদের আইন, আমাদের যে সংবিধান, সেটা কোথায় তৈরি হয়েছে বলতো? সেটা কিন্তু আইনসভায় তৈরি হয়েছে, সেটা আমাদের গণপরিষদের মাধ্যমে সেই সংবিধানটা তৈরি হয়েছে। তাহলে সবচেয়ে বেশি আইন আসে আইনসভা থেকে, বা সবচেয়ে প্রাচীন হচ্ছে তোমার প্রথাভিত্তিক, ঠিক আছে? তাহলে এটা মাথায় রাখতে হবে। তারপরে আসো, সুশাসনের জন্য প্রয়োজন কোনটা? দেখো তো, সুশাসনের জন্য প্রয়োজন কোনটা? প্রশাসন, নৈতিক প্রাধান্য, জাতীয় আইন, আইনের শাসন। সুশাসনের জন্য প্রয়োজন কোনটা? সুশাসন। তোমরা যদি কখনো বিসিএস দাও, বিসিএস এ কিন্তু তোমাদের এই সুশাসনের উপর 10 মার্ক, অর্থাৎ এই পরিণতি বই এখন যারা পড়তেছ তোমরা কিন্তু মোটামুটি এই 10 মার্কের মধ্যে 6 থেকে 7 মার্ক তোমাদের কমন পাবা এখান থেকে, ঠিক আছে? আবার তোমরা যখন ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, এখান থেকে মিনিমাম 3 থেকে 4টা প্রশ্ন পাবা, এই পরিণতি থেকে 3 থেকে 4টা মিনিমাম প্রশ্ন পাবা, আর হাইয়েস্ট 7 থেকে 8টা প্রশ্ন পাইতে পারো,
কারণ এই পরিণতির দ্বিতীয় পত্রে যে হচ্ছে তোমার প্রাচীন বাংলার ইতিহাস, মুক্তিযুদ্ধ, সংবিধান, এই তোমার হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান, তারপর হচ্ছে তোমার সরকারের বিভিন্ন যেই তোমরা পড়ছো না সরকারের বিভিন্ন অঙ্গ, 3টা অঙ্গ, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, তারপর হচ্ছে তোমাদের যেই মাঠ প্রশাসন, তারপর হচ্ছে তোমার কেন্দ্রীয় প্রশাসন, এই যে জিনিসগুলো তোমরা এখনই পড়ে ফেলতেছো, তোমাদের সাধারণ জ্ঞানের কিন্তু 30 থেকে 40% এখনই কভার হয়ে যাচ্ছে। 30 থেকে 40% এখনই তোমাদের কভার হয়ে গেছে। বুঝতে পারছো? যারা পরিণতি নিছো বা ইতিহাসেও এগুলো আছে অনেক কিছুই, সো এটা গুরুত্বপূর্ণ। তাহলে সুশাসনের জন্য প্রয়োজন কোনটা? আইনের শাসন। ঠিক আছে, সুশাসনের জন্য প্রয়োজন আইনের শাসন। তারপরে দেখো সামাজিক মূল্যবোধের উপাদান কোনটি? দেখো তো সামাজিক মূল্যবোধের উপাদান: গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার, আইনের অনুশাসন, ধর্মীয় অনুশাসন। সামাজিক মূল্যবোধ, আমরা এখন 9 আছি, 9। ওকে, সামাজিক মূল্যবোধের উপাদান। সম্রাট দেওয়ান বলছে 9 খ, চোখ বড়া স্বপ্ন বলছে 9 খ, জাসিয়া ইসলাম ইলমা বলছে 9 খ। আচ্ছা, আমরা বেশি নিব না, এটা 9 খই হবে। সামাজিক ন্যায় বিচার। ঠিক আছে, সামাজিক মূল্যবোধের উপাদান হচ্ছে সামাজিক ন্যায় বিচার। এবং সর্বশেষ কোশ্চেন আজকের, যে কে সর্বপ্রথম আইন ও নৈতিকতার মধ্যে পার্থক্য করেন? কে সর্বপ্রথম আইন ও নৈতিকতার মধ্যে পার্থক্য করেন? অধ্যাপক হল্যান্ড, ম্যাকাইবার, জন অস্টিন, মেকিয়াভেলি। দেখো আইন তো আমরা বুঝি, আর নৈতিকতা তো অবশ্যই সবকিছু দরকার। সুশাসন যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে অবশ্যই সেখানে নৈতিকতা থাকতে হবে, তাই না? তো নৈতিকতা কিন্তু একটা বড় বিষয়। আর তোমাদের এই পরিণতি সুশাসন, তাই না, এখানে কিন্তু নৈতিকতা খুব একটা বড় জিনিস। তাহলে 10 কি হবে? 10। কেউ বলতেছে বি বি বি, কেউ বলতেছে সি, ওকে, কেউ বলতেছে খ ম্যাকাইবার, কেউ বলতেছে লিটন। সবাই লাস্ট কোশ্চেনটা সবাই অ্যান্সার করো, আমি একটু দেখতে চাই লাস্ট প্রশ্নটা সবাই অ্যান্সার করবা। কে সর্বপ্রথম আইন ও নৈতিকতার পার্থক্য করেন? ওকে, হ্যাঁ, অনেকে অ্যান্সার দিছো মেকিয়াভেলি। এটা কি হবে? মেকিয়াভেলি হবে। আইন ও নৈতিকতার মধ্যে পার্থক্য করেন হচ্ছে মেকিয়াভেলি। ওকে, ঠিক আছে, এবার চলো আমি তোমাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখিয়ে তারপর হচ্ছে আজকের ক্লাসটা এখানে শেষ করে দিব। দেখো অধ্যায় 3 মূল্যবোধ, স্বাধীনতা ও সাম্য। অল্প তথ্যে আমরা পুরো অধ্যায়টা শেষ করব। দেখো মূল্যবোধটা আসলে কি? মূল্যবোধ হচ্ছে সামাজিক আচার আচরণের সমষ্টি, ভালো মন্দ বিচারের মানদণ্ড বা মাপকাঠি। তাহলে যদি তোমাকে বলা হয় মূল্যবোধ সম্পর্কে, যে মূল্যবোধ কি, মূল্যবোধের সংজ্ঞা দাও, তাহলে তুমি বলবা যে ভালো মন্দ বিচারের মাপকাঠি বা সামাজিক আচার আচরণের সমষ্টি। তাহলে মূল্যবোধের নির্ধারক কোনটি? আচরণ। সামাজিক যে আচার আচরণ আমরা করে থাকি সেগুলোই আমাদের মূল্যবোধ। দেখো মূল্যবোধের ইংরেজি কি? ভ্যালুজ। মূল্যবোধের ইংরেজি হচ্ছে ভ্যালুজ, যেটা হচ্ছে এক ধরনের তুলনামূলক অর্থমূল্য। আর এই মূল্যবোধের উপাদানগুলো একটু দেখতে হবে। মূল্যবোধের উপাদান হচ্ছে নীতি, মান, বিশ্বাস, সহমর্মিতা, সহনশীলতা, সামাজিক ন্যায় বিচার। ঠিক আছে, এগুলো হচ্ছে মূল্যবোধের উপাদান। এগুলা খুবই গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষায় আসবে। মূল্যবোধের নির্ধারক হচ্ছে আচরণ, যেটা বললাম যে আচরণ দিয়েই মূল্যবোধ বোঝা যায়। তুমি যদি কোনো আচরণই না করো তাহলে তো তোমার মূল্যবোধ বোঝা যাবে না। তাহলে মূল্যবোধকে 5 ভাগে ভাগ করছে কে? মূল্যবোধকে 5 ভাগে ভাগ করা যায়। পেশাগতভাবে মূল্যবোধকে 8 শ্রেণীতে আছে, এটা দরকার নাই। রাজনৈতিক মূল্যবোধ কি? রাজনৈতিক বিশ্বাস ও সংস্কৃতি চর্চা, এগুলো হচ্ছে রাজনৈতিক মূল্যবোধ। সামাজিক মূল্যবোধ কোনগুলা? সমাজের মানুষের কাজের ভালো মন্দ বিচার, যেমন এটার বৈশিষ্ট্য হচ্ছে আপেক্ষিকতা। সামাজিক যেই মূল্যবোধ সেটার বৈশিষ্ট্য হচ্ছে আপেক্ষিকতা, কারণ এক এক সমাজে এক এক জিনিস মূল্যবোধ হইতে পারে। ঠিক আছে, এক এক সমাজে এক এক মূল্যবোধকে মানদণ্ড হিসেবে ধরা হয়। তারপর গণতান্ত্রিক মূল্যবোধ দেখো অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন। মানুষের অধিকার কি? জনগণের অধিকার এবং জনগণের কর্তব্য, রাষ্ট্র থেকে পাওয়া কর্তব্য, এগুলো সম্পর্কে হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধ আলোচনা করে। ঠিক আছে, তারপরে দেখো এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে, যেমন হচ্ছে মূল্যবোধের পরিবর্তন ঘটে কখন? সামাজিক পরিবর্তনের ফলে। সামাজিক পরিবর্তন, আগে এক সময় আমাদের দেশে এমন অনেক মূল্যবোধ ছিল যেগুলাকে খুব
খারাপ মনে করা হইতো। বর্তমানে এমন অনেক মূল্যবোধ আছে যেগুলোকে খারাপ মনে করা হয় না। অর্থাৎ সমাজ সবসময় পরিবর্তনশীল, আর সমাজের সাথে সাথে মূল্যবোধ এবং আচরণও পরিবর্তনশীল। ঠিক আছে? মানুষের মূল্যবোধ গঠনের বড় নিয়ামক কোনটা? ধর্ম। কারণ তুমি দেখো, আমরা যারা ইসলাম ধর্মে আছি, আমাদের ধর্মে কিন্তু বলা আছে যে তোমার হচ্ছে অনেক কিছুই যেগুলো হচ্ছে ধর্মের বাহিরে, সেগুলো কিন্তু করা যায় না, তাই না? তুমি দেখো বাংলাদেশে মনে করো যে ছেলে মেয়ে উভয় ছোট ছোট স্কার্ট, মিনি স্কার্ট পরে বের হবে রাস্তায়, এটা কিন্তু মূল্যবোধের মধ্যে পড়ে না। এটা আইনেও আমাদের ধর্মেও নিষেধ করা আছে। কিন্তু তুমি যদি ইউরোপ আমেরিকাতে যাও, সেখানে কিন্তু এগুলা খুবই ইজি। তার মানে এটা আমাদের দেশে এটা ধর্ম দ্বারা প্রভাবিত হচ্ছে, আর ধর্মের মাধ্যমেই সমাজ প্রভাবিত হচ্ছে। আর ওই দেশে সেটা তাদের সমাজ এবং ধর্মে প্রভাবিত হচ্ছে না। তার মানে এক এক জায়গায় ধর্ম দ্বারা সমাজ কিন্তু অনেকটাই প্রভাবিত হয়। ঠিক আছে? তারপরে দেখো, সুশাসন নিশ্চিত করে যেরূপ সরকার প্রয়োজন হয় গণতান্ত্রিক। গণতান্ত্রিক সরকার ছাড়া তো সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব না। একজন অটোক্রেট বা একজন স্বৈর শাসক কিন্তু কখনোই গণতন্ত্র প্রতিষ্ঠা করবে না। তারপরে দেখো, আইনের শাসন কোন মূল্যবোধকে শক্তিশালী করে? গণতান্ত্রিক। যেখানে আইনের শাসন আছে সেখানেই গণতন্ত্র থাকবে। গণতন্ত্র যেখানে আইনের শাসন নাই সেখানে গণতন্ত্র থাকতে পারবে না। আইনের ভিত্তি হচ্ছে মূল্যবোধ। আইনের ভিত্তি হচ্ছে মূল্যবোধ। প্রত্যেকটা আইন কিভাবে করা হয়েছে? একজন ধনী যখন একজন গরিবকে মনে করো কোন প্রকারের প্রহার করে, সেটা কিসের মাধ্যমে সে আইনটা তৈরি করা হয়েছে? মূল্যবোধের মাধ্যমে। মূল্যবোধ কি বলে? এটা খারাপ আচরণ। এই জন্য আইনগুলো কিন্তু এইভাবে তৈরি করা হয়েছে, মূল্যবোধের উপর ভিত্তি করে। শ্রেষ্ঠতম মানব গুণ হচ্ছে সহনশীলতা, এটা আসতে পারে। শ্রেষ্ঠতম মানব গুণ হচ্ছে সহনশীলতা। জাগ্রত বিবেকের ফসল হচ্ছে সময়নিষ্ঠা। এগুলো তোমরা একটু পড়ে নিবা, তাইলেই হবে। আচ্ছা, এখানে অনেক কিছুই আছে। যেমন অধ্যাপক হল্যান্ড আইনকে প্রধানত ভাগ করছে কয় ভাগে? 3 ভাগে। এটা মাথায় রাখবা। অধ্যাপক হল্যান্ড আইনকে 3 ভাগে ভাগ করছে। তারপরে দেখা হচ্ছে ভোট প্রদান করা এবং নির্বাচনে অংশগ্রহণ করা, এটা হচ্ছে রাজনৈতিক স্বাধীনতা। তোমার সম্পূর্ণ স্বাধীনতা আছে। তোমার যদি 21 বছর হয় তুমি ভোট দিতে পারবা, সরি 18 বছর হলে ভোট দিতে পারবা, 21 বছর হলে বিয়ে করতে পারবা, ছেলেদের ক্ষেত্রে। আর মেয়েদের ক্ষেত্রে 18 বছর। ঠিক আছে? চল, 18 বছর হলে তুমি ভোট দিতে পারবা, তুমি হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দাঁড়াইতে পারবা, তোমার বয়স 25 হলে তুমি এমপি ইলেকশনে দাঁড়াইতে পারবা, তুমি প্রধানমন্ত্রী ইলেকশনে দাঁড়াইতে, মানে প্রধানমন্ত্রীর ইলেকশন হয় না, এমপি ইলেকশনে দাঁড়াইতে পারবা। আর তুমি তোমার বয়স 35 হলে তুমি রাষ্ট্রপতি হইতে পারবা। ঠিক আছে? এগুলা তোমার অধিকার আছে। তো এগুলো হচ্ছে রাজনৈতিক মূল্যবোধ। কেউ বেকার, রাজনৈতিক স্বাধীনতা, কেউ বেকার না থাকা, উপযুক্ত মজুরি লাভ করা, এগুলো কিসের সাথে সম্পর্কিত? বেকার কিসের সাথে সম্পর্কিত? জব। আর জব কিসের সাথে সম্পর্কিত? টাকা পয়সা। তাহলে উপযুক্ত মজুরি লাভ, মজুরি কিসের সাথে সম্পর্কিত? অর্থের সাথে। তাহলে এগুলো অর্থনৈতিক স্বাধীনতা। যোগ্যতা অনুযায়ী পেশা নির্ধারণ, এগুলা অর্থনৈতিক স্বাধীনতা। চলাফেরা, জীবন ধারণ, চলাফেরা কোথায় করবা? সমাজে। জীবনযাপন কোথায় করবা? সমাজে। এজন্য চলাফেরা, জীবনযাত্রা, এগুলা সামাজিক স্বাধীনতা। সব ধরনের স্বাধীনতার মূল ভিত্তি হচ্ছে জাতীয় স্বাধীনতা। এই সকল স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, তারপর হচ্ছে তোমার অর্থনৈতিক স্বাধীনতা, তারপর হচ্ছে তোমার যে সামাজিক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, সবকিছু মিলিয়ে হচ্ছে তোমার জাতীয় স্বাধীনতা। নিজ ধর্ম পালন, সম্পত্তি ভোগের অধিকার, এগুলো হচ্ছে ব্যক্তিগত স্বাধীনতা। আর স্বাধীনতাকে অর্থবহ করে সাম্য। যখন সাম্য মানে কি? সাম্য মানে হচ্ছে সমতা, সাম্য মানে হচ্ছে সমান। যখন যারা তোমার মনে করো রাষ্ট্রের ঊর্ধ্বতন ব্যক্তি, তারা যদি ধনী আর গরিবকে সমানভাবে না দেখে, তাহলে কি তারা ওই যে সংবিধানটা তৈরি করবে সেটা কি কখন গণমানুষের ভালোর জন্য হবে? অবশ্যই না। সেই জন্য অবশ্যই সেটাকে সাম্য থাকতে হবে। সাম্য না থাকলে সেখানে স্বাধীনতা আসতে পারবে না। ঠিক আছে? এই জন্য স্বাধীনতাকে অর্থবহ করে কে? সাম্য। আর এখানে অনেক কিছু আছে, আইনের সুপ্রাচীন উৎস প্রথা, এগুলো তোমরা জানবা। যেমন হচ্ছে প্রথা নির্ভর আইন হচ্ছে গ্রেট ব্রিটেনের, বুঝছো? এবং প্রধান উৎস হচ্ছে আইনসভা। তাইলে প্রথা নির্ভর কোথায়? প্রথা নির্ভর হচ্ছে গ্রেট ব্রিটেনে, বাট সবচেয়ে প্রধান উৎস, আইনের প্রধান উৎস কিন্তু হচ্ছে আইনসভা, এবং সবচেয়ে বেশি আইন আসে কিন্তু আইনসভা থেকেই। ঠিক আছে? আইনের 6টি উৎস বলছেন হল্যান্ড আইনকে বদল 2টি ভাগে ভাগ করছেন। তাহলে এগুলো কিন্তু তোমরা খুব ইজিলি পড়ে ফেলতে পারো আজকের মধ্যে। এবং এখানে সর্বশেষ তোমরা দেখতে পাচ্ছ যে উৎসগুলা, লিবার্টি শব্দটা, লিবার্টি মানে কি? স্বাধীন। কই থেকে আসছে? লিবার থেকে আসছে। আইন হচ্ছে ফার্সি, এটা ল হচ্ছে টিউটনিক শব্দ, মূল শব্দ ল্যাক থেকে আসছে। ঠিক আছে? তাহলে ল কি শব্দ? টিউটনিক শব্দ, এটা মাথায় রাখতে হবে। আর গুরুত্বপূর্ণ উক্তি দেখো, যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারে না। জন লক, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসবে। অতি শাসনের বিপরীত অবস্থা স্বাধীনতা। অতি শাসনের বিপরীত অবস্থা, যখন কোন সরকার অতিরিক্ত শাসন করতে যায় তখনই কিন্তু এটার বিপরীতে স্বাধীনতা চলে আসে। তাহলে অধ্যাপক সিলি বলছে। আইন হচ্ছে আবেগহীন যুক্তি, এটা এরিস্টটল বলছে।
মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে কিন্তু সর্বদেশ শৃঙ্খল, এটা রুশু। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিসিএস থেকে শুরু করে এডমিশন সব জায়গায় আসে। আইনের দৃষ্টিতে সবাই সমান, অধ্যাপক ডাইসি। ভার্চু ইজ নলেজ, একটু আগে বলছিলাম, সক্রেটিস বলছে। তাহলে সবগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, তোমরা এগুলো এখান থেকে কিন্তু পড়ে নিবা, ঠিক আছে? তাহলে আজকের মতো ক্লাসটা এখানে শেষ করতেছি। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর হচ্ছে আজকের ক্লাসটা যারা পরে করবা তারা হচ্ছে পরে করে নিতে পারো। আর আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমি তোমাদের হচ্ছে কি কি পড়াবো, পরিণতি প্রথম পত্র, তৃতীয় পরিণতি প্রথম পত্রের প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং পঞ্চম অধ্যায় সৃজনশীল পড়াবো, ঠিক আছে? তো সবাই একটু বলো ক্লাসটা কেমন লাগছে, বা ক্লাস থেকে তোমরা উপকৃত হয়েছো কিনা একটু আমাকে জানাও। আমি এখনই ক্লাসটা শেষ করে দিব। ক্লাস থেকে তোমরা উপকৃত হতে পেরেছো কিনা একটু জানাও আমাকে। সবাই সবাই একটু কমেন্টে জানাও। হ্যালো, একটু জানিয়ে দাও তোমরা ক্লাস থেকে উপকৃত হয়েছো কিনা। ভালো লাগছে ভাই, অনেক ভালো। আচ্ছা ইনশাল্লাহ এগুলো তো কিছুই না, এগুলো তো যে হচ্ছে জাস্ট আমাদের বিষয়ভিত্তিক পড়াশোনা। তো আমরা যখন হচ্ছে একবারে তোমাদের আরো আরো ক্লাস নিব, এবং হচ্ছে যখন তোমাদের এডমিশনে ক্লাস নিব তখন দেখবা ক্লাস কাকে বলে, ঠিক আছে? আমরা নর্মালি হচ্ছে এডমিশনের জন্য পড়াই। এসএসসি আমরা নর্মালি আমি কিন্তু এসএসসি পড়াই না। তো তারপর হচ্ছে তোমাদের ভালোর জন্য একটু এসএসসি ক্লাস নিচ্ছি আমি। তো যাই হোক, ইনশাআল্লাহ যখন আমাদের এডমিশন ক্লাসগুলো করবা তখন আসলে বুঝতে পারবা যে ক্লাস কত প্রকার ও কি কি। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা। আর বাসায় অনেক বেশি বেশি পড়াশোনা করো, কারণ এসএসসি রেজাল্ট ভালো না হলে কিন্তু ঢাবিতে পরীক্ষা দিতে পারবা না, ঠিক আছে? বা অনেক জায়গায়, শুধু ঢাবি না, রাজশাহী ইউনিভার্সিটি, বিউপি, অনেক বিশ্ববিদ্যালয়ে কিন্তু পরীক্ষা দিতে পারবা না। তো এখন থেকে এসএসসি তে ভালো করে পড়াশোনা করো, তাহলে ভার্সিটি এডমিশন অনেক ভালো হয়ে যাবে, অনেক ইজি হবে, ঠিক আছে? আল্লাহ হাফেজ, টাটা।